কোথাও যুদ্ধ বাঁধলে বা মানুষের মৃত্যু হলে আমরা শঙ্কিত হই, মর্মাহত হই। কিন্তু অবাক করা বিষয় হলো, এই একই সময়ে কিছু মানুষের জন্য শুরু হয় মুনাফার উৎসব। ভাবছেন এমন নির্মম বাস্তবতা কিভাবে সম্ভব? যখনই কোনো যুদ্ধের সংকেত পাওয়া যায়, তখন অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোর শেয়ার বাজারে রীতিমতো উৎসব শুরু হয়। 9/11-এর হামলা হোক কিংবা সাম্প্রতিক ইরান, গাজা বা ইউক্রেন যুদ্ধ, প্রতিটি সংঘাত এই কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে। শান্তি যেন এই কোম্পানিগুলোর জন্য একটা অর্থনৈতিক ঝুঁকি। আমেরিকার বিশাল সামরিক বাজেট আর বিদেশ নীতির পেছনের গল্পটা জানলে আপনি অবাক হবেন। সেখানে অনেক সময় জাতীয় নিরাপত্তা বা সামরিক কৌশলের চেয়ে কর্পোরেট মুনাফা বড় হয়ে দাঁড়ায়। Global arms trade is rising, driven largely by Russia's war in Ukraine and growing tensions with China. The United States dominates global arms exports with 42% of all international arms transfers. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার প্রেসিডেন্ট আইজেনহাওয়ার তার বিদায়ী ভাষণে বিশ্বকে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা সামরিক শিল্প বলয় সম্পর্কে সাবধান করেছিলেন। We must guard against the acquisition of unwarranted influence, whether sought or unsought, by the military-industrial complex. The potential for the disastrous rise of misplaced power exists and will persist. আজ কয়েক দশক পর দেখা যাচ্ছে সেই বলয়টি আমেরিকার জাতীয় নীতির চেয়েও শক্তিশালী হয়ে দাঁড়িয়েছে। আমেরিকার 2025 সালের প্রতিরক্ষা বাজেট রেকর্ড ভেঙে $1.06 ট্রিলিয়ন গিয়ে ঠেকেছে। 2020 সাল থেকে 2024 সালের মধ্যে পেন্টাগনের $4.4 ট্রিলিয়ন বাজেটের 54%ই সরাসরি চলে গেছে বেসরকারি ঠিকাদারদের পকেটে। Nobody could have done that. Nobody has our weapons. Nobody has the quality of our weapons. The problem is we don't produce them fast enough. We're going to start producing them much faster. We're going to be very tough on the... অস্ত্র নির্মাতা কোম্পানিগুলো মূলত অত্যন্ত সুকৌশলী কিছু ফাঁদ তৈরি করে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের আবহে আটকে রাখে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ কৌশলটির নাম পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রাজনৈতিক কৌশল। আপনি এমন একটি অস্ত্র বানাচ্ছেন যার বাজেট কমালে বা প্রকল্প বাতিল করলে দেশের প্রায় অনেক জায়গায় বেশ বড় সংখ্যক মানুষের চাকরি চলে যাবে। আর ঠিক এই কাজটি করে থাকে ঠিকাদাররা। তাদের প্রকল্পের সাবকন্ট্রাক্ট বা যন্ত্রাংশ তৈরির কাজগুলো আমেরিকার প্রায় প্রতিটি অঙ্গরাজ্য এবং কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে অত্যন্ত নিখুঁতভাবে ছড়িয়ে দেওয়া হয়। লকহিড মার্টিনের F-35 যুদ্ধবিমানের কথাই ধরা যাক। এই একটিমাত্র প্রকল্প যুক্তরাষ্ট্রের 45টি অঙ্গরাজ্যে 1,33,000 কর্মসংস্থান সৃষ্টি করেছে। বোয়িংও তাদের C-17 সামরিক পরিবহন বিমানের জন্য 43টি অঙ্গরাজ্যের প্রায় 30,000 চাকরির বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে। এর ফলে প্রকল্পগুলো রাজনৈতিকভাবে এমন এক পর্যায়ে পৌঁছায় যাকে বলা হয় টু বিগ টু ফেইল বা পতনের অযোগ্য। তাই কোনো কংগ্রেস সদস্য এর বাজেট কমানোর সাহস পান না, কারণ প্রকল্প বাতিল মানে তার নিজ এলাকার হাজার হাজার ভোটারদের কর্মসংস্থান হারানো। অনেক সময় পেন্টাগনের নতুন বিমানের প্রয়োজনীয়তা না থাকলেও কেবল কারখানার কর্মসংস্থান বাঁচাতে মার্কিন কংগ্রেস বছরের পর বছর বাজেট বরাদ্দ দিয়ে যায়। U.S. President Donald Trump has signed the annual U.S. defense policy bill into law, approving nearly $1 trillion in military spending. ঠিকাদারদের আরেকটি কৌশল হলো ফ্রন্ট লোডিং। যখন কোনো নতুন অস্ত্রের প্রস্তাব দেওয়া হয়, শুরুতে তারা ইচ্ছাকৃতভাবে এর খরচ অনেক কম দেখায় এবং সক্ষমতা বাড়িয়ে প্রচার করে। আর পেন্টাগন যখন সেই প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে ফেলে, তখন ধীরে ধীরে আসল ও বিশাল খরচের হিসাব সামনে আনা হয়। ততদিনে প্রকল্পটি টু বিগ টু ফেল হয়ে যায় বলে সরকার আর তা বাতিল করতে পারে না। অনেকটা বাধ্য হয়েই বাড়তি অর্থের যোগান দেয়া হয়। Sustainment cost estimates for the jet have increased 44% from $1.1 trillion in 2018 to $1.58 trillion in 2023. আরেকটি বড় কৌশল হলো হুমকি বাড়িয়ে দেখানো। অস্ত্র কোম্পানিগুলো বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক, গবেষণা সংস্থা আর কতিপয় মিডিয়ার পেছনে বিপুল অর্থ ঢালে। এই প্রতিষ্ঠানগুলোর কাজই হলো চীন বা রাশিয়ার মতো তাদের প্রতিপক্ষের সক্ষমতাকে অতিরঞ্জিত করে প্রচার করা।
জনগণের মনে এবং নীতি নির্ধারকদের টেবিলে এমন একটি স্থায়ী সতর্কাবস্থা তৈরি করা হয় যেন আমেরিকা সবসময় একটি অস্ত্র প্রতিযোগিতায় আটকে আছে। এর ফলে নতুন নতুন অস্ত্র তৈরির প্রয়োজনীয়তা এবং বাজেট বৃদ্ধির যৌক্তিকতা সহজেই তৈরি হয়ে যায়। So they create a narrative to sell products that they know are killing innocent people. এর সাথে যোগ হয় রিভলভিং ডোর নামের অদ্ভুত সংস্কৃতি। পেন্টাগনের যারা উচ্চপদস্থ কর্মকর্তা অবসরের পরপরই তারা অস্ত্র কোম্পানিগুলোতে মোটা বেতনে যোগ দেন। সাবেক মার্কিন জেনারেল জোসেফ ডানফোর্ড পেন্টাগনে থাকাকালীন F-35 বিমানকে গ্রিন সিগন্যাল দেন এবং অবসরের পরপরই তিনি ওই বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের বোর্ডে যোগ দেন। সরকারের ভেতরে থাকাকালীন তারা যে গোপন তথ্য বা অভ্যন্তরীণ যোগাযোগ তৈরি করেছিলেন, লবিস্ট হিসেবে সেই জ্ঞানকে ব্যবহার করে অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোকে বড় বড় অর্ডারের ব্যবস্থা করে দেন তারা। Roger Wicker is the chair of the Senate Armed Services Committee. He is also the largest recipient of industry donations in terms of his political campaign. এই লবিংয়ের পেছনে কোম্পানিগুলো জলের মতো টাকা ঢালে। শুধু 2024 সালেই এই খাতে লবিংয়ের পেছনে প্রায় $151 মিলিয়ন ব্যয় করেছে এবং পেন্টাগনের করিডোরে প্রায় 950 জন লবিস্ট নিয়োগ করেছে, যা আমেরিকার কংগ্রেসের মোট সদস্য সংখ্যার চেয়েও অনেক বেশি। Senator, more funds for things like that is always welcome. I agree, and I look forward to working with the committee to consider the funding. স্নায়ুযুদ্ধের আমলে আমেরিকায় প্রধান প্রতিরক্ষা ঠিকাদার ছিল 51টি, কিন্তু ব্যাপক একীভূতকরণের কারণে বর্তমানে মাত্র 5টি বড় কোম্পানি পুরো বাজার নিয়ন্ত্রণ করছে। এদের বলা হয় বিগ ফাইভ। এই তালিকায় আছে লকহিড মার্টিন, আরটিএক্স বা পূর্বের রেথিয়ন, বোয়িং, জেনারেল ডাইনামিক্স এবং নর্থ্রপ গ্রুমান। At home, they enjoy an almost guaranteed windfall every year. From a US military budget worth roughly $1 trillion, more than half of Washington's entire federal budget. কোম্পানিগুলোর মধ্যকার এই প্রতিযোগিতা মূলত পেন্টাগনের $1 ট্রিলিয়ন বাজেট দখলের লড়াই। 2001 সালে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির জন্য লকহিড মার্টিনের X-35 এবং বোয়িংয়ের X-32 এর মধ্যে তীব্র লড়াই হয়। সেই প্রতিযোগিতায় বোয়িংয়ের বিমানের প্রযুক্তিগত কিছু ত্রুটি ছিল, যার ফলে ইঞ্জিন অতিরিক্ত উত্তপ্ত হয়ে যেত। অন্যদিকে লকহিড মার্টিন কারিগরিভাবে পেন্টাগনকে আশ্বস্ত করে শেষ পর্যন্ত চুক্তিটি জিতে যায় এবং তাদের সেই বিমানটি আজকের বিখ্যাত F-35। তবে বোয়িংও হাল ছাড়েনি। 2025 সালে এসে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান F-47 তৈরির $20 বিলিয়ন বিশাল চুক্তি বাগিয়ে নিয়েছে তারা। বিশ্লেষকদের মতে এটি মূলত প্রতিরক্ষা শিল্পের ভারসাম্য রক্ষার একটি রাজনৈতিক কৌশল, যাতে বোয়িংয়ের মতো বড় বড় কোম্পানি দেউলিয়া না হয়ে যায়। We intend to make a multi-billion-dollar investment to accelerate munition production over the next 3 years. এই তীব্র প্রতিযোগিতার ইতিবাচক দিকও আছে। কোম্পানিগুলোর রেষারেষির ফলেই আমেরিকা সামরিক দিক থেকে উৎকর্ষ লাভ করেছে। স্টেলথ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং আধুনিক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। চীন বা অন্য প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে এই কোম্পানিগুলো ক্রমাগত আধুনিক মারণাস্ত্র উদ্ভাবন করে চলেছে। কিন্তু এই শ্রেষ্ঠত্বের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল মুনাফার পাহাড়। ইউক্রেন বা গাজার মতো যুদ্ধগুলো এই শিল্পের জন্য এক একটি বড় সুযোগ হিসেবে আসে। এই সংঘাতগুলোর কারণে আমেরিকার ফরেন মিলিটারি সেলস বা বিদেশি অস্ত্র বিক্রি এক লাফে 45% বেড়ে গেছে। যখন কোনো যুদ্ধে ব্যবহৃত অস্ত্রের মজুদ কমে যায়, তখন তা পূর্ণ করার জন্য পেন্টাগনকে এই কোম্পানিগুলোর কাছেই নতুন করে বিশাল অঙ্কের অর্ডার দিতে হয়। তাগিদ যত বেশি, রেটও তত বেশি। মার্কিন করদাতাদের অর্থের এক বিরাট অংশ এভাবেই ঠিকাদারদের পকেটে চলে যায়। Since February 2022, the U.S. has provided roughly $67 billion of military assistance to Ukraine. শুধু অস্ত্র বিক্রি করেই তারা ক্ষান্ত হয় না, তাদের সবচেয়ে বড় চাল লুকিয়ে আছে অস্ত্রের সাবস্ক্রিপশন মডেলে। আজকালকার অস্ত্র বিক্রি অনেকটা নেটফ্লিক্স সাবস্ক্রিপশনের মতো হয়ে গেছে। একবার কোনো দেশ যুদ্ধবিমান বা মিসাইল সিস্টেম কিনলে পরবর্তী 30 থেকে 50 বছর তার রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশের জন্য ওই কোম্পানির উপর জিম্মি থাকতে হয়, কারণ অস্ত্রের গোপন নকশা বা টেকনিক্যাল ডেটা কোম্পানিগুলো নিজেদের কাছেই রেখে দেয়।
আধুনিক একটি অস্ত্র ব্যবস্থার মোট জীবনচক্র ব্যয়ের প্রায় 70% আসে এই রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যার আপডেট থেকে। পাশাপাশি রয়েছে অতিরিক্ত মূল্য আদায়ের চরম প্রবণতা। প্রতিযোগিতাহীন বাজারে সুযোগ নিয়ে কোম্পানিগুলো অস্ত্রের আকাশচুম্বী দাম হাঁকায়। 1991 সালে একটি স্ট্রিঙ্গার মিসাইলের দাম ছিল মাত্র $25,000, আর বর্তমানে সেটি পেন্টাগনের কাছে বিক্রি করা হচ্ছে প্রায় $4 লাখ। প্রশ্ন জাগে, এই দুষ্টচক্র ভাঙা যায় না কেন? এর পেছনে লুকিয়ে আছে আয়রন ট্রায়াঙ্গেল বা লৌহ ত্রিভুজ কৌশল। প্রতিরক্ষা ঠিকাদার, পেন্টাগন এবং কংগ্রেসের মধ্যে এমন এক অলিখিত ও ঘনিষ্ঠ যোগসাজশ তৈরি হয়েছে যার ফলে কেউ কারোর স্বার্থের বিরুদ্ধে যায় না। রাজনীতিবিদরা কর্মসংস্থানের দোহাই দিয়ে এই বিশাল বাজেট পাশ করান, অথচ গবেষণায় দেখা গেছে সামরিকের চেয়ে শিক্ষা, স্বাস্থ্য বা অবকাঠামো খাতেই ওই একই পরিমাণ অর্থ বিনিয়োগ করলে অনেক বেশি কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হতো। মার্কিন মুলুকের অনেকেই প্রস্তাব করেছেন এই বিশাল প্রতিরক্ষা খাতকে জাতীয়করণের, অর্থাৎ সরকার বেসরকারি কোম্পানিগুলোর 51% শেয়ার কিনে নিবে এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেবে, যাতে যুদ্ধ থেকে মুনাফা করার এই ভয়ঙ্কর সুযোগ বন্ধ হয়। কিন্তু এ পথে বেশ কিছু বড় বাধাও রয়েছে। প্রস্তাবনার বিরোধীরা যুক্তি দেন, সরকারি মালিকানায় চলে গেলে কোম্পানিগুলো আমলাতান্ত্রিক জটিলতায় পড়বে এবং কাজের দক্ষতা কমে যাবে। তাদের দাবি, কেবল বেসরকারি খাতের প্রতিযোগিতামূলক বাজারই আধুনিক এআই বা স্বয়ংক্রিয় অস্ত্রের মতো নতুন প্রযুক্তির উদ্ভাবন ঘটাতে পারে। তবে সবচেয়ে বড় বাধা হল লবিংয়ের সেই অদৃশ্য ক্ষমতা। কোম্পানিগুলোর বিশাল লবিং নেটওয়ার্ক এবং নীতি নির্ধারণী পর্যায়ে তাদের আধিপত্য এমন কোনো আইনকে দিনের আলোয় দেখতে দেয় না, যা তাদের এই $1 ট্রিলিয়ন বেসরকারি স্বার্থে আঘাত হানতে পারে। সব মিলিয়ে আমেরিকার প্রতিরক্ষা শিল্প এখন কেবল আর জাতীয় নিরাপত্তার ঢাল নয়, এটি পরিণত হয়েছে একটি স্থায়ী সমর অর্থনীতিতে, যেখানে যুদ্ধের সিদ্ধান্তগুলো অনেক সময় নীতিনৈতিকতা, দেশপ্রেম বা নিরাপত্তার চেয়ে কর্পোরেট মুনাফার অঙ্কেই বেশি মাপা হয়। আর সাধারণ নাগরিকরা এই বিশাল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের এক একজন অর্থদাতা হিসেবে জিম্মি হয়ে আছেন। জাকারিয়া হোসাইন, যমুনা নিউজ।